ওয়েলকাম ফ্রেন্ড। আজ আমরা দেখতে পাবো টাকার লোভ আর শরীরের খিদে একটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে। আর স্বামী ও স্ত্রী তাদের শারীরিক সুখের জন্য কত জঘন্য কাজ করতে পারে। আর পরের স্বামীকে নিজের করে পাওয়ার জন্য একটা মেয়ের ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। আজ এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডিয়ান অ্যান্থোলজি মুভি লাস্ট সিরিজ 2। অ্যান্থোলজি মুভি মানে যেখানে ছোট ছোট অনেকগুলো গল্প থাকবে, কিন্তু একটা গল্পের সাথে অন্য গল্পের কোনোই মিল থাকবে না, কিন্তু গল্পের মধ্যে যেসব টুইস্ট আছে তা তোমাদের একবার উপরে তুলবে আর একবার ধরাম করে মাটিতে ফেলবে। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু টুইস্টে ভরপুর একটা মুভি। আপনারা ভাববেন মুভিটি এখানেই শেষ, কিন্তু আপনাকে অবাক করে দিয়ে তখন একটা টুইস্ট সামনে আসবে। হ্যালো ফ্রেন্ড, আমি রানা আর আপনারা দেখছেন সিনেমা উইথ রানা। তো গল্পের শুরুতেই বিজয় নামে একটা ব্যক্তিকে দেখতে পাই যে কার ড্রাইভ করছিল আর তার গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, কারণ আজ তারা প্রথম দুজনে দেখা করতে চলেছে। কিন্তু তাদের কথা বলার মাঝখানে কাবাবে হাড্ডির মতো বিজয়ের শ্বশুর তাকে ফোন করে আর তাকে দ্রুত অফিসে আসতে বলে। কি ভাবছেন? হ্যাঁ, বিজয় বিবাহিত, কিন্তু তারপরেও তার একটা গার্লফ্রেন্ড আছে। এখন যা দিনকাল পড়েছে সবাই দুটো করে করছে, তাই বিজয় করেছে, আমাদের তো কিছু বলার নেই। বিজয় তার শ্বশুরের কোম্পানির সিইও, আর আজ তাদের অফিসে একটা জরুরি মিটিং হবে, আর তাই এখন সেই মিটিংটা বিজয়কে অ্যাটেন্ড করতে হবে। বিজয় তার শ্বশুরকে কনভিন্স করার চেষ্টা করে যে আজকে মিটিংটা বিজয়কে ছাড়াই করা হয় যেন। আর বিজয় মিটিংয়ে যাবেই বা কি করে, ওদিকে যে তার গার্লফ্রেন্ড অপেক্ষা করে আছে, কিন্তু তার শ্বশুর তার কোনো কথাই শোনে না, তাকে আসতে হবে এটাই ফাইনাল বলে ফোনটা কেটে দেয়। এরপর বিজয় তার স্ত্রীকে ফোন করে আর বলে, তুমি আমার শ্বশুরকে একটু ম্যানেজ করো, আমি আজকে মিটিংটা অ্যাটেন্ড করতে পারবো না। কিন্তু এতেও কোনো কাজ হয় না, কারণ বিজয়ের স্ত্রী ছিল সেই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর, আর তাকেও এই মিটিংয়ে যেতে হচ্ছে। তাই সে বিজয়কে বলে, যেহেতু আমি মিটিংয়ে যাচ্ছি তাই তোমাকেও আসতে হবে। বিজয়ের কষ্ট কেউ বোঝে না। সে বাছারি একদিন টাইম করে সেজে গুজে গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছিল এনজয় করতে, আর সেই দিন যত কাজে সে হাজির হলো। এরপর আর কি করার আছে, বিজয় বাধ্য হয়ে তার গার্লফ্রেন্ডকে বলে, বাবু আজকে আর তোমার সাথে দেখা করতে পারছি না, কারণ আমাকে এক্ষুনি একটা জরুরি মিটিংয়ের জন্য ডাকা হয়েছে। আমি খুব চেষ্টা করলাম যেন আজকের দিনটা আমাকে ছাড়াই মিটিংটা করা হয়, কিন্তু তারা রাজি হলো না। এ কথা শুনে নিশা রেগে যায়, কারণ সে এতক্ষণ ধরে তার বয়ফ্রেন্ড বিজয়ের জন্য অপেক্ষা করছে। এরপর সে বিভিন্নভাবে ভিডিও কলে বিজয়কে আকৃষ্ট করার চেষ্টা করে, মানে এটা ওটা দেখাতে থাকে আর কি, যাতে বিজয় তার কাছে ছুটে চলে আসে। বিজয় তার হট গার্লফ্রেন্ডকে এভাবে দেখে পুরোই গরম হয়ে যায়, আর সে রাস্তা থেকে নজর সরিয়ে ফোনের দিকে চেয়ে থাকে। এক সময় সে গাড়ির ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে, তারপর রাস্তার ধারে একটা গাছে গিয়ে ধাক্কা মারে। এতে বিজয়ের বড় কোনো ক্ষতি না হলেও গাড়িটার বেশ ক্ষতি হয়, আর তাকে যত তাড়াতাড়ি সম্ভব এই গাড়িটা ঠিক করতে হবে, কারণ এখন তাকে মিটিং এর জন্য যেতে হবে। বিজয়ের গাড়িটা এমন জায়গায় অ্যাক্সিডেন্ট করে যেখানে বিজয় তার ফোনে কোনো নেটওয়ার্কই পাচ্ছিল না। তখন সে একটা লোককে বলে, এখানে আশেপাশে কোথাও মেকানিক আছে? লোকটা তখন বলে, হ্যাঁ আছে, এখান থেকে 5 মাইল দূরে। এরপর বিজয় সেই লোকটার সঙ্গে সাইকেলে করেই মেকানিককে আনতে যায়, যাতে মেকানিককে ডেকে এনে গাড়িটা ঠিক করতে পারে। এরপর মেকানিকের বাড়িতে গিয়ে তাকে সবকিছু বলে গাড়ির কাছে পাঠিয়ে দেয়, আর বিজয় আশপাশটা ঘুরে দেখতে থাকে। তারপর বিজয় একটা কফি শপ থেকে 1 কাপ কফি কিনে খেতে থাকে, আর তখন সেখানে পাশের বিল্ডিং থেকে একটা সুন্দর গানের আওয়াজ ভেসে আসে, যে গানের সুর বিজয়ের খুব চেনা চেনা লাগছিল। বিজয় সেই গানের সুর অনুসরণ করে হাঁটতে হাঁটতে সেই বিল্ডিং এর ভেতরে যায়, এবং আমরা ভিতরে দেখতে পাই একটা খুব সুন্দর মহিলাকে, যে বাচ্চাদের গান শেখাচ্ছে। এখন আমরা যে অপরূপ সুন্দর মহিলাকে দেখতে পাচ্ছি তার নাম শান্তি। শান্তি বাচ্চাদের গান শেখানো শেষ করে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়, আর তখন সে বিজয়কে দেখতে পায় আর বিজয়ও তাকে দেখতে পায়। আর তারা দুজনকার দিকে যেভাবে তাকিয়েছিল দেখে মনে হচ্ছিল তারা দুজনকে অনেকদিন আগে থেকে খুব ভালো করে চেনে। এরপরেও শান্তি তার সঙ্গে কোনো কথা বলে না, পেছন দিকে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। এরপর বিজয়ও তার পিছু পিছু আসতে থাকে। শান্তি গেট খুলে বাড়ির ভেতরে যেতেই যাবে, ঠিক তখনই বিজয় সেখানে এসে বলে, শান্তি তুমি কেমন আছো, আর কোথায় ছিলে এতদিন? বিজয়ের কাছ থেকে এমন কথা শোনার পর শান্তি এমন ভাব করে যেন সে তাকে আগে কোনোদিন দেখেইনি। বিজয় তখন বলে, তুমি আমার সাথে এমন করতে পারো না, হাজার হোক আমি তোমার স্বামী, হতে পারে আমাদের মধ্যে অনেকদিন ধরে কোনো যোগাযোগ নেই। কিন্তু শান্তি এ ব্যাপারে কোনো কিছু কথা না বলে বিজয়কে বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে অনেক দেরি হয়ে যাবে। একথা বলে শান্তি যখন বাড়ির ভেতরে যেতেই যায়, তখন বিজয় শান্তির হাত ধরে টান দেয়। এর ফলে বিজয়ের হাতে থাকা কফি শান্তির গায়ে পড়ে যায়, আর এসব দূর থেকে দেখতে পায় একটা পুলিশ। তখন পুলিশ অফিসার সেখানে আসে আর বলে, এখানে কি হয়েছে? এই ছেলেটা কি আপনাকে ডিস্টার্ব করছে? তখন শান্তি বলে, না অফিসার, আমাকে কেউ ডিস্টার্ব করছে না, আমি তাকে অনেক আগে থেকেই চিনি। পুলিশ অফিসার তখন তাদেরকে বলে, আপনারা এখান থেকে চলে যান, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আসলে কিসের অনেক দেরি হয়ে যাবে তা জানতে গেলে আমাদের মুভির আরো ভেতরে যেতে হবে। তো চলো বন্ধুরা, এবার মুভির আসল টুইস্টে ঢুকে পড়ি। এরপর অফিসার সেখান থেকে চলে গেলে শান্তি তার বাড়ির ভেতরে চলে আসে, আর শান্তিকে ফলো করতে করতে বিজয় বাড়ির ভেতরে চলে আসে।
বিজয় রুমের ভেতর ঢুকে শান্তিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কোনো কিছু না বলে, কোনো কিছু না জানিয়ে 10 বছর আগে কেন চলে গিয়েছিলে, আর তুমি কোথায় গিয়েছিলে? শান্তি তখন বলে, দেখো আমি বাইরে থেকে এসেছি, এখন আমি ভীষণ টায়ার্ড, এখন আমি গোসল করে ফ্রেশ হব, আর এসব নিয়ে কোনো কথা বলতে এখন আমার ভালো লাগছে না। আর এ কথা বলে শান্তি গোসল করার জন্য ওয়াশরুমে চলে যায়। এরপর ওয়াশরুমের বাইরে খুলে রাখা শান্তির একটা পোশাক বিজয়কে অনেক বেশি উত্তেজিত করে তোলে। তাই সে ওয়াশরুমের পাশে গিয়ে লুকিয়ে লুকিয়ে শান্তির গোসল করা দেখতে থাকে। ওয়াশরুমের ভেতর থেকে শান্তি অবশ্য এটা বুঝতে পারে, আর সে দ্রুত গোসল সেরে বাইরে চলে আসে। এরপর বিজয় শান্তিকে বলে, এবার তো তুমি ফ্রেশ হয়ে এসেছো, তো এখন বলো তুমি 10 বছর আগে আমাকে কেন কিছু না জানিয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? তখন শান্তি বলে, আমি প্রেগনেন্সি টেস্ট করানোর জন্য একটা হসপিটালে গিয়েছিলাম। তারপর আমি যখন হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসি, তখন দেখতে পাই একটা গাড়ির ভেতরে একটা মহিলা প্রসব বেদনায় ছটফট করছিল। এটা দেখে আমি সেই মহিলাকে সাহায্য করার জন্য গাড়ির দিকে এগিয়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। এরপর আমার যখন জ্ঞান ফেরে আমি নিজেকে এই শহরে দেখতে পাই, আর সেদিন থেকে আজ পর্যন্ত আমি এই শহরেই আছি। তার এই কথা শুনে বিজয় তাকে জিজ্ঞাসা করে, তুমি যেহেতু প্রেগনেন্ট ছিলে, তাহলে আমাদের সেই সন্তানটি কোথায়? তখন শান্তি বলে, বাচ্চা তখনই নষ্ট হয়ে গিয়েছিল। এ কথা বলে শান্তি অনেক ইমোশনাল হয়ে যায়, আর তাকে শান্ত করার জন্য বিজয় তার কাছে আসে আর তাকে কিস করে। আর তখন শান্তি বিজয়কে দূরে সরিয়ে দিয়ে বলে, আমার বেশি কাছে এসো না, কারণ এসব করা উচিত হবে না। বিজয় তখন বলে, আমি তো তোমার স্বামী, তাহলে তোমার কাছে গেলে সমস্যা কি? শান্তি তখন বলে, আমার বারবার মনে হয়েছিল আমি যদি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারে। আর তুমি নিশ্চয়ই এতদিনে বিয়ে করেছো, আর যদি বিয়ে করে থাকো তাহলে আমার এত কাছে আসবে কেন? বিজয় তখন শান্তিকে বলে, হ্যাঁ আমি অনিতাকে বিয়ে করেছি। শান্তি তখন বলে, অনিতা আর তুমি একই সঙ্গে অফিসে জয়েন করেছিলে তাই না? বিজয় তখন শান্তির কথা শুনে বলে, হ্যাঁ, আর এখন আমি ওই কোম্পানির সিইও, আর এখন আমাদের একটা ছোট্ট ছেলেও আছে। তোমাকে আমি আমার বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে যাব। একথা শুনে শান্তি বলে, এখন তোমার আলাদা স্ত্রী, সন্তান ও একটা সুখের সংসার আছে, আর আমার সেখানে যাওয়া উচিত হবে না। আর আমি যদি ওখানে যাই অনিতা আমাকে মেরে ফেলতে পারে। বিজয় তখন শান্তিকে বলে, অনিতা কেন তোমায় মেরে ফেলবে? একথা শুনে শান্তি বিজয়কে বলে, যেদিন থেকে অনিতা জানতে পেরেছিল যে আমি প্রেগনেন্ট, সেদিন থেকে ও আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চাইছিল। বিজয় তখন শান্তিকে বলে, আমি তো জানতাম না যে তুমি প্রেগনেন্ট, তাহলে অনিতা কি করে জানলো? শান্তি তখন বিজয়কে বলে, তোমার মনে আছে লাস্ট যেদিন আমাদের বাড়িতে পার্টি হয়েছিল, সেদিন আমার একটু সন্দেহ হয়েছিল, তাই আমি প্রেগনেন্সি টেস্ট করতে বাথরুমে যাই। সেখানে আমি প্রেগনেন্সি টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট, কিন্তু ভুল করে আমি প্রেগনেন্সি কিটটা বাথরুমেই ফেলে আসি। আর আমি বের হয়ে আসার সময় দেখেছিলাম অনিতা বাথরুমে যাচ্ছিল। আর আমার খুব ভালোভাবেই মনে আছে আমি যখন প্রেগনেন্সি কিটটা বাথরুমে রেখে এসেছিলাম তখন সেটা সোজা করা ছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন আমি প্রেগনেন্সি কিটটা নিতে যাই তখন গিয়ে দেখি সেটা উল্টো হয়ে পড়ে আছে। আর আমার তখনই মনে হয়েছিল আমার প্রেগনেন্সির ব্যাপারটা নিয়ে অনিতা একদমই খুশি ছিল না। আর এর ঠিক পরের দিনই আমাকে কিডন্যাপ করা হয়, আর আমার মনে হয় এসবের পেছনে অনিতার হাত ছিল। বিজয় তখন বলে, তুমি চলে যাওয়ার পর থেকে অনিতা সবসময় আমার সাথে সাথেই থাকতো, এমনকি সে নিজেই আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছিল। এরপর তারা নিজেদের ভেতরে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে আবারও এক হয়ে যায়। প্রায় 10 বছর আগে তারা একবার ইন্টিমেট হয়েছিল, আর 10 বছর বাদ আবার তারা আজকে ইন্টিমেট হয়। এরপর শান্তি বিজয়কে বলে, 10 বছর পর মনে হয় আজকে আবার তুমি আমাকে প্রেগনেন্ট করে দিলে। তখন বিজয় বলে, না না, তুমি আজকে প্রেগনেন্ট হবে না, আর যদি তোমার বেশি সন্দেহ হয়ে থাকে তাহলে তুমি রেড প্রেগনেন্সি কিট দিয়ে পরীক্ষা করে নিও। তখন শান্তি বলে, তুমি এই রেড প্রেগনেন্সি কিটের কথা কি করে জানলে? এটা তো আর কারো জানার কথা ছিল না, কারণ আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়ে কানাডা থেকে রেড কিট আনা করিয়েছিলাম। তাহলে তুমি এসব কিছুর জন্য দায়ী ছিলে, তুমিই ছিলে সব কিছুর পেছনে। তো বিজয় এখানে শান্তির কাছে ধরা পড়ে যায়, আর এখানে বেরিয়ে আসে নতুন একটা টুইস্ট। আসলে বিজয় নিজেই চেয়েছিল শান্তিকে তার পদ থেকে সরিয়ে দিয়ে অনিতাকে বিয়ে করতে, আর অনিতাকে বিয়ে করেই একমাত্র সেই কোম্পানির সিইও হওয়া যেতে পারে। আপনারা ভাবছেন হয়তো অনিতাকে বিয়ে করলে কোম্পানির সিইও কি করে হবে বিজয়? আসলে অনিতাই হচ্ছে সেই কোম্পানির মালিকের একমাত্র মেয়ে, আর প্রথমে যে লোকটি বিজয়কে মিটিং এর জন্য ডেকেছিল সেই হচ্ছে অনিতার বাবা। এখন শান্তি সব জানতে পেরে বিজয়ের ওপর অনেক বেশি চিল্লাতে থাকে, আর বিজয় তখন শান্তির মুখ বন্ধ করার জন্য তাকে বালিশ চাপা দিয়ে দম বন্ধ করে সেখানেই মেরে ফেলে। এছাড়া কি আর করবে, সে তো ধরা পড়ে গিয়েছিল। এরপর বিজয় সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য যখন বাইরে বের হতে যায়, ঠিক তখনই বাইরে থেকে সেই পুলিশ অফিসারটা দরজায় নক করে, কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। তাই পুলিশ অফিসার ভাবে হয়তো বাড়ির ভেতরে কেউ নেই। এরপর পুলিশ অফিসার যখন সেখান থেকে চলে যেতে যাবে, ঠিক তখনই বিজয়ের হাতে লেগে একটা কাপ মেঝেতে পড়ে যায়, আর সেই শব্দ শুনে পুলিশ অফিসারের সন্দেহ হয়। তাই বাইরে রাখা একটি ডুপ্লিকেট চাবি দিয়ে শান্তির ঘরের দরজা খোলার চেষ্টা করে। অন্যদিকে বিজয় সেই পুলিশ অফিসারের চোখ ফাঁকি দিয়ে ছুটতে ছুটতে তার গাড়ির কাছে চলে আসে। বিজয় যখন তার গাড়ির কাছে আসে তখন দেখতে পায় তার গাড়ি থেকে একটা মানুষকে নামানো হচ্ছে। বিজয় আরো সামনে এগোলে দেখতে পায়
যে লোকটাকে গাড়ি থেকে নামানো হচ্ছে সেটা আর অন্য কেউ নয়, সেটা সে নিজেই। কি বন্ধুরা, অবাক হলেন তো? আসলে বিজয়ের গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখনই বিজয় সেখানে ইনস্ট্যান্ট মারা গিয়েছিল। আর তখনই ঠিক বিজয়ের পাশে শান্তি এসে বলে, এখান থেকে তুমি চলে যাও, না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে। বিজয় চিৎকার করে ওঠে। আর এতক্ষণ আমরা যেসব দেখলাম তা ছিল বিজয়ের কল্পনা মাত্র। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সত্যি মানুষ চেনা বড়ই কঠিন। ভালো মানুষের মুখোশের আড়ালে কত যে অমানুষ লুকিয়ে আছে, কে শত্রু কে বন্ধু চেনা বড় দায়। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর ভবিষ্যতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর ফুল মুভি দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যান, এক্সপ্লেন করা সমস্ত মুভি সেখানে পাওয়া যাবে।